রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আর বাংলাদেশের রাজনীতির মাঠে তো সমীকরণ বদলাতে সময় লাগে মাত্র কয়েক মুহূর্ত। জাতীয় নির্বাচনের আগে যে জামায়াতে ইসলামের হাত ধরে তাদের বিশাল ভোট ব্যাংকের উপর ভর করে নির্বাচনী বৈতরণী পার হয়েছিল ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি, আজ কি সেই জামায়াতের সাথেই তাদের সম্পর্কের সুতো ছিঁড়তে বসেছে? জামায়াতের সাথে জোট করে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে যে ৬টি আসনে এনসিপি জয়লাভ করেছে, সমালোচকরা কিন্তু বারবার বলছেন জামায়াতের ভোট আর সমর্থন না থাকলে এই ৬টি আসন তো দূরের কথা, একটি আসনেও হয়তো তাদের জামানত টিকত না। তাহলে হঠাৎ কি এমন হলো যে গাছের ছায়ায় বসে রাজনৈতিক ক্যারিয়ারের প্রথম বড় সফলতা পেল এনসিপি, আজ সেই ছায়া থেকেই বেরিয়ে আসার চিন্তা করছে দলটি? জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে এনসিপি যে আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল তা কি এখন তলানিতে? সিলেটের সার্জিস পাটোয়ারিদের মতো নেতাদের হেনস্থার শিকার হওয়া কি সেই পতনশীল জনপ্রিয়তারই ইঙ্গিত দেয়, নাকি রাজনৈতিক অপরিপক্কতার কারণে একুল ওকুল দুকুলি হারাতে বসেছে নতুন এ দলটি? অন্যদিকে এই ভাঙনের গুঞ্জনের মাঝেও জামায়াতে ইসলামী কেন এত শান্ত? তাদের রাজনৈতিক প্রজ্ঞা আর পরিপক্কতার কাছে কি তবে মার খেয়ে যাচ্ছে তরুণদের আবেগ? এসব প্রশ্নের চুলচেরা বিশ্লেষণ নিয়ে আজ আমরা হাজির হয়েছি। বাংলাদেশের রাজনীতির আগামী দিনের মানচিত্র কেমন হতে পারে তার ভেতরের সব গোপন খবর জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসলামপন্থী ও সমমনা দলগুলোকে এক ছাতার নিচে আনতে ওয়ান বক্স পলিসির আওতায় একটি বিশাল জোট গঠন করেছিল বাংলাদেশ জামায়াত ইসলামী। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি দল মিলে প্রথমে জোট গঠনের প্রক্রিয়া শুরু হলেও আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধের জেরে ইসলামী আন্দোলন বেরিয়ে যায়। এরপর এনসিপি, এবি পার্টি এবং এলডিপি যোগ দিলে সেটি 11 দলীয় জোটে রূপ নেয়। এই জোটের অন্যতম চমক ছিল এনসিপি। জামায়াত তাদের বিশাল সাংগঠনিক ছাড় দিয়ে এনসিপিকে 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়, যার মধ্যে 6টি আসনে তারা বিজয়ী হয়। রাজনৈতিক বিশ্লেষকরা এবং খোদ মাঠ পর্যায়ের সাধারণ ভোটাররাও জানেন জামায়াতের সুশৃঙ্খল কর্মী বাহিনী, তাদের নিবেদিত প্রাণ ভোট ব্যাংক এবং নিখুঁত নির্বাচনী কৌশল ছাড়া নতুন একটি দল হিসেবে এনসিপির পক্ষে এই 6টি আসন বের করে আনা প্রায় অসম্ভব ছিল। জামায়াত মূলত তাদের নিজেদের অনেক যোগ্য প্রার্থীকে বসিয়ে দিয়ে জোটের স্বার্থে, বৃহত্তর ঐক্যের স্বার্থে এনসিপিকে এই ছাড় দিয়েছিল। কিন্তু নির্বাচনের কয়েক মাস পার হতে না হতেই এখন শোনা যাচ্ছে ভিন্ন সুর। গুঞ্জন উঠেছে শিগগিরই নাকি জামায়াত ছাড়ছে এনসিপি। গত 25শে জুলাই জোটের আরেক শরিক খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জোট ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই এই গুঞ্জন ডালপালা মেলেছে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন জামায়াত ছাড়ার চিন্তা করছে এনসিপি? তাদের এই এককভাবে রাজনীতি করার সিদ্ধান্ত কি রাজনৈতিক অপরিপক্কতা নাকি আত্মঘাতী বোকামি? দলীয় সূত্রগুলো বলছে এনসিপি নেতা নির্ধারকরা মনে করছেন জামায়াতের মতো একটি বিশাল ও সুসংগঠিত দলের ছায়ায় থাকলে তাদের নিজস্ব রাজনৈতিক সত্তা কখনোই বড় হতে পারবে না। তারা আর কোনো দলের শরিক বা উপদল হয়ে থাকতে চান না, বরং নিজস্ব নেতৃত্বে একটি বৃহৎ জাতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চান। আর এই শক্তি পরীক্ষার প্রথম ধাপ হিসেবে আসন্ন 5টি সিটি কর্পোরেশন নির্বাচনকে টার্গেট করেছে তারা। ইতোমধ্যে তারা ঢাকা দক্ষিণে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা উত্তরে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকে মেয়র প্রার্থী করার ঘোষণা দিয়ে ফেলেছে। দলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার যদিও প্রকাশ্যে জোট ভাঙার কথা স্বীকার করছেন না, কিন্তু ভেতরে ভেতরে তারা যে স্থানীয় সরকার নির্বাচনে একলা চলনীতিতে এগোচ্ছেন তা অনেকটা স্পষ্ট। কিন্তু এনসিপির এই একলা চলো নীতি কি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় টিকবে? জুলাই আন্দোলনের পর সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত সমর্থন তারা পেয়েছিল তা কি এখন অনেকটাই ফ্যাকাশে? সিলেটে মঙ্গলবারের রাতের ঘটনা প্রমাণ করে মাঠে রাজনীতি আর আবেগের রাজনীতি এক নয়। এমন একটা সময়ে যখন তাদের নিজেদের জনশক্তি শক্ত করার জন্য জামায়াতের মতো একটি অভিজ্ঞ, সুসংগঠিত এবং বিপদে পাশে থাকা অভিভাবক দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক তখনই তারা জোট ছাড়ার মতো অপরিণামদর্শী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। রাজনীতিতে ওভার কনফিডেন্স বা অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় পতনের কারণ হয়। জামায়াত ছাড়া সিটি কর্পোরেশন নির্বাচনে নামলে এনসিপি তাদের প্রকৃত জনসমর্থনের যে রূঢ় বাস্তবতার মুখোমুখি হবে তা হয়তো তাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্যই বড় ধাক্কা হতে পারে। এদিকে জামায়াতের বাইরে গিয়ে এনসিপি যে নতুন সমীকরণ তৈরির চেষ্টা করছে সেটিও বেশ ঝুঁকিপূর্ণ। গত 16 জুলাই চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর ডাকে কওমি ঘরানার 7টি দলের শীর্ষ নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
আগামী ৩রা আগস্টের মধ্যে এই দলগুলোর ভবিষ্যৎ রাজনৈতিক ঐক্য নিয়ে তাদের লিখিত প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। শোনা যাচ্ছে এনসিপিও এই ঘওয়ামী-করানা দলগুলোর সাথে নতুন জোট গড়ার ব্যাপারে আগ্রহী, কিন্তু বিশ্লেষকরা মনে করছেন এটি হতে পারে এনসিপির আরেকটি বড় ভুল। কওমি ঘরানা রাজনৈতিক সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন, আর এনসিপি জন্ম হয়েছে জুলাইয়ের আধুনিক ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। এই দুই ভিন্ন মেরুর আদর্শ এবং সংস্কৃতির সংমিশ্রণ রাজনীতিতে কতটা মসৃণ হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। জামায়াতকে ছেড়ে কওমি জোটে ভিড়লে নেতৃত্বে দ্বন্দ্ব এবং আদর্শিক টানাপোড়েনে এনসিপি হয়তো তাদের মূল পরিচয়টাই হারিয়ে বসতে পারে। এবার আসুন দেখি এত সব আলোচনা ও গুঞ্জন আর ভাঙনের খবরের মাঝে জামায়াত ইসলামীর অবস্থানটা কি। এখানেই ফুটে ওঠে একটি দলের রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য এবং পরিপক্কতা। জোটের শরিকরা যখন একে একে বেরিয়ে যাওয়ার কথা ভাবছে, তখন জামায়াত কিন্তু বিন্দুমাত্র বিচলিত নয়। তারা কোনো পাল্টা আক্রমণাত্মক বক্তব্য দেয়নি, কাদা ছোড়াছড়ি করেনি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অত্যন্ত স্পষ্ট, পরিপক্ক ভাষায় বলেছেন, জোটের ভেতরে কোনো সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমেই সমাধান হবে। শুধু তাই নয়, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের লজিক বা যুক্তি অত্যন্ত নিখুঁত বা বাস্তবসম্মত। জামায়াত বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যে সমঝোতা হয়েছিল তা ছিল জাতীয় পর্যায়ের। স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপট ও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় নির্বাচনে যদি জোটগত সমঝোতা হয় তবে তা স্থানীয় পর্যায়েই হতে হবে। এর মানে হলো, সিটি কর্পোরেশন বা উপজেলা নির্বাচনে কেউ আলাদা প্রার্থী দিলে বা নিজস্ব শক্তি পরীক্ষা করতে চাইলে তার মানে এই নয় যে জাতীয় জোট ভেঙে গেল। জামায়াতের এই অবস্থান প্রমাণ করে যে তারা রাজনীতিতে কতটা পরিণত দৃষ্টিভঙ্গি থেকে দেখে। তারা শরিকদের নিজস্ব রাজনৈতিক স্পেস বা জায়গা দিতে প্রস্তুত, কিন্তু শরিকরা যদি সেই স্পেসটাকে জোট ভাঙন হিসেবে ভুল ব্যাখ্যা করে তবে তার দায়ভার জামায়াতের নয়। জামায়াত মূলত একটি আদর্শিক ও ক্যাডার ভিত্তিক দল। দীর্ঘ কয়েক দশকের চড়াই উতরাই, শত জুলুম নির্যাতন পার করে তারা আজকের এই সুসংগঠিত অবস্থানে এসেছে। তাদের একটি নিজস্ব পরীক্ষিত এবং বিশাল ভোট ব্যাংক রয়েছে, যা যে কোনো নির্বাচনে জয় পরাজয়ের বড় নিয়ামক। এনসিপি বা অন্য কোনো দল জোট ছাড়লে জামায়াতের যে খুব একটা বড় কোনো ক্ষতি হয়ে যাবে, বিষয়টি মোটেও তেমন নয়। বরং জামায়াতকে ছাড়লে ক্ষতিটা ওই সব দলেরই বেশি হবে। কারণ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক মেরুকরণে জামায়াতের মতো শক্তিশালী সাংগঠনিক কাঠামোর বাইরে গিয়ে নতুন দলের পক্ষে এককভাবে টিকে থাকা বা নির্বাচনে বড় কোনো চমক দেখানো প্রায় অসম্ভব। জুলাই মাসের কর্মসূচি শেষ হলেই এনসিপি তাদের সর্বোচ্চ পর্যায় থেকে জোটের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে ধারণা করা হচ্ছে। যদি তারা সত্যি জামায়াত ছাড়া সিদ্ধান্ত নেয় তবে সেটি হয়তো বাংলাদেশের রাজনীতিতে তরুণ প্রজন্মের একটি বড় রাজনৈতিক ভুল হিসেবেই লেখা থাকবে। কারণ আবেগ দিয়ে হয়তো আন্দোলন করা যায়, কিন্তু রাষ্ট্র পরিচালনা বা দীর্ঘমেয়াদী রাজনীতি করতে হলে জামায়াতের মতো ধীরস্থির, সুসংগঠিত এবং প্রজ্ঞাবান অভিভাবকের ছায়া থেকে শিক্ষা নেয়ার প্রয়োজন ছিল তাদের। দর্শক, আপনাদের কি মনে হয়, এনসিপির কি জামায়াতের সাথে থাকা উচিত নাকি তাদের একলা চলো নীতিই সঠিক? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। বাংলাদেশের এমন আরও নিখুঁত, বস্তুনিষ্ঠ ও গভীর বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।